অল্প বৃষ্টি দিলেই আজকের দিনে বিলপাড় ডুবে যায়। হ্যাঁ, কৃত্রিম বন্যা যাকে বলে, এই কৃত্রিম বন্যায় হাহাকার। একটা ড্রেন ডিজাইন করার মূল কথাই হচ্ছে গিয়ে যে ড্রেনটার ব্যাড লেভেল বা ইনভার্ট লেভেল কি হবে, ওটা কতটুকু উঁচু বা কতটুকু নিচু হবে। শিলচরের যে খালগুলো আছে গত 70 বছরে কোনো খনন হয়নি। আমাদের এইখানে যত কনস্ট্রাকশন হয় কোনো কন্ট্রাক্টরকে একটা লেভেল ইনস্ট্রুমেন্ট ধরতে দেখিনি। সো দ্যাট ওয়াজ এ গুড মুভ। আমি সাধুবাদ জানাই মিস্টার দীপায়ন চক্রবর্তীকে যে উনি সিঙ্গির খালে বেদখল মুক্ত কিন্তু করিয়েছে। শিলচরের সর্বপ্রথম অসুবিধা যেটা অপরিকল্পিত ডেভেলপমেন্ট। আমাদের যে শিলচর মিউনিসিপ্যালিটি বা ডেভেলপমেন্ট অথরিটি আছে, ওরা যে ঘরের পারমিশন দেয় ঘর বানানো, সেইটাতে ওরা ঘরের লেভেলটাই ফিক্স করে দেয় না। আচ্ছা, আমরা সব থেকে শিলচর শহরে আপনি দেখেছেন বা এটা নিয়ে সময় আপনি অনেক জায়গাতে গিয়েছেন বিভিন্নভাবে, যেভাবে ট্রাফিক সমস্যা নিয়ে বললেন সেইভাবেই যে জলাবদ্ধতা শিলচর শহরে, ড্রেনেজ সিস্টেম আমরা দেখি অল্প বৃষ্টি দিলেই আজকের দিনে বিলপাড় ডুবে যায়। হ্যাঁ, কৃত্রিম বন্যা যাকে বলে, এই কৃত্রিম বন্যায় হাহাকার এই শহর শিলচর করে বিভিন্ন জায়গাতে, যে বিবেকানন্দ রোড বলুন, লিংক রোড বলুন, মানে পুরো শহর। এটা নিয়ে কিভাবে যে একটা স্থায়ী সমাধান করা যায় আপনি মনে করেন? যেহেতু আপনি একজন ইঞ্জিনিয়ার, সেই বিষয়ে অভিজ্ঞতা আপনার অনেক আছে, তো আপনি কি মনে করেন কি কাজ এমন শিলচর শহরে হচ্ছে না যার জন্য বারবারই জলাবদ্ধতা সমস্যা হচ্ছে, বিভিন্নভাবে ফ্লাড হচ্ছে কদিন পর পর, যেমন আমরা 2022-এর ভয়ঙ্কর বন্যা দেখলাম। এটা একটা স্থায়ী সমাধান কি হবে না, কিভাবে করা যায়? বন্যা একটা জিনিস আর জলবদ্ধতা আরেকটা জিনিস। হ্যাঁ হ্যাঁ, 2022-এ যে বন্যাটা হয়েছে তার জন্য তো ডেফিনেটলি বাঁধ সংস্কার বা সশক্তিকরণ এটার দরকার। বাট কামিং ব্যাক টু জলবদ্ধতা বা কৃত্রিম ফ্লাড যাকে আমরা বলি, ওটার জন্য দায়ী হচ্ছে অপরিকল্পিত কনস্ট্রাকশন। আমি মানে অবৈজ্ঞানিকভাবে ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে হয়। এক্স্যাক্টলি, আমি খুব সহজভাবে বলে দিচ্ছি, কারণ সবাই তো ইঞ্জিনিয়ারিং টার্মিনোলজি বুঝতে পারবেন না। জল সব সময় উপর থেকে নিচে দিকে যাবে। হ্যাঁ। তো আইডিয়াল কন্ডিশনে আমার বাড়িটা সর্বোচ্চ স্তরে হবে, আমার বাড়ি থেকে খানিকটা নিচে আমার বাড়ির পাশের রাস্তাটা হবে, ওই রাস্তা থেকে খানিকটা নিচু ড্রেনটা হবে, ড্রেন থেকে খানিক নিচু পাশের খালটা হবে, খাল থেকে আরেকটু নিচু হতে হবে নদী, যেখানে গিয়ে আলটিমেটলি জলটা পড়বে। এখন প্রবলেম শিলচরের সর্বপ্রথম অসুবিধা যেটা, সেটা হচ্ছে যে আমাদের অপরিকল্পিত ডেভেলপমেন্ট। আমাদের যে শিলচর মিউনিসিপ্যালিটি বা ডেভেলপমেন্ট অথরিটি আছে, ওরা যে ঘরের পারমিশন দেয় ঘর বানানোর, সেইটাতে ওরা ঘরের লেভেলটাই ফিক্স করে দেয় না, যেটা সর্বপ্রথম করা উচিত। ঠিক আছে, ডেভেলপমেন্ট অথরিটি হোক বা মিউনিসিপ্যালিটি হোক, ওরা যে সময় ঘরের পারমিশন দেয় বলে দেবে যে লিংক রোডে আপনাদের ঘরের ভিটার লেভেলটা এই হবে, শিবালিক পার্কে এই হবে, ঘুঙ্গুরে এই হবে। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, যে মুহূর্তে আমরা ড্রেন কনস্ট্রাকশনটা করছি, আজ অবধি আমি দেখলাম না শিলচরে যে ড্রেনের বটম লেভেল, যেটাকে আমরা ইনভার্টেড লেভেল বলি ইঞ্জিনিয়ারিং টার্মে। ইনভার্টেড লেভেল মানে হচ্ছে কি, ড্রেনের তলার লেভেলটা। একটা ড্রেন ডিজাইন করার মূল কথাই হচ্ছে গিয়ে যে ড্রেনটার ব্যাড লেভেল বা ইনভার্ট লেভেল কি হবে, ওটা কতটুকু উঁচু বা কতটুকু নিচু হবে। আমার বাড়ি থেকে জলটা বেরিয়ে যদি খালে যেতে হয়, তো ড্রেনের লেভেলটা আমার বাড়িতে পাশে একটু উঁচু থাকতে হবে, আর খালের পাশে গিয়ে ওইটা সামান্য হলেও কিছু নিচে ঢাল হতে হবে, না হলে জলটা তো যাবে না। তো আমাদের এইখানে যত কনস্ট্রাকশন হয়,
সেটা পিডাব্লিউডির আন্ডারেই হোক, গাঁও পঞ্চায়েতের আন্ডারেই হোক, মিউনিসিপ্যালিটির আন্ডারে হোক, আমার লাইফে আমি কোনো দিন কোনো কন্ট্রাক্টরকে একটা লেভেল ইনস্ট্রুমেন্ট ধরতে দেখিনি। লেভেল ইনস্ট্রুমেন্ট মানে কি, যে মেশিনটা দিয়ে বোঝা যায়, দেখা যায় যে ওই জায়গার লেভেলটা কতটুকু নিচু বা উঁচু। তো যেখানে লেভেল মেশিনই ধরা হয় না, আপনারা বুঝতে পারবেন যে ওই ড্রেনগুলা পরিকল্পিত হচ্ছে না। প্রথম এইখানে হচ্ছে গিয়ে 2 নম্বর মিস্টেক। 3 নম্বর কথা হচ্ছে গিয়ে যে শিলচরের যে খালগুলো আছে, মূল খাল যেগুলো আছে, যেমন মনে করুন টাউন খাল, সিঙ্গির খাল, রাঙ্গির খাল, লঙ্গাই খাল, বাছাই খাল, আর এইদিকে মেহেরপুর আস্তে আস্তে হচ্ছে গিয়ে বোয়ালজোড় খাল। হ্যাঁ, এই 5টা খাল গত 70 বছরে কোনো খনন হয়নি। খনন হয়নি বলতে আমি কি বলছি, শিলচর শহর যতটা বেড়েছে সাথে সাথে করে খালের প্রস্থ যেটা দিনে দিনে কিন্তু কম হয়েছে। কারণ আশেপাশের যে জমির মালিকেরা আছেন, ওরা ইন্টেনশনালি বা আনইনটেনশনালি ওরা কিন্তু ধীরে ধীরে ওটাকে দখল করেই বলুন বা না জানতেই বলুন, প্রস্থটা ওরা কম করতে থেকেছে সময়ের সাথে জলের যেটা মানে আগে যে মাপটা ছিল সেই মাপটা ধীরে ধীরে প্রস্থটা কম হয়ে গেছে। তো আগে যদি এই সেকশন দিয়ে মনে করুন 100 কিউবিক মিটার জল যেত, আজকের ডেটে সেটা যাবে হচ্ছে কি 50 কিউবিক মিটার। ঠিক আছে। এবং সময়ের সাথে সাথে ওইটার যে লেভেলটা আছে, ব্যাড লেভেল যেটা খালে রাখি, খালের যে তলানিটা ব্যাড লেভেলটা, ওটাতে নোংরা পড়তে পড়তে সিলটেশন হতে হতে ওটাও নিজের গভীরতা হারিয়েছে। তো এখন যদি আমাদের এই জলবদ্ধতা একটা পয়েন্ট সলিউশন করতে হয়, তো ফার্স্ট হচ্ছে গিয়ে ডেভেলপমেন্ট অথরিটি, মিউনিসিপ্যালিটি ওদেরকে ফিক্স করতে হবে যে প্রতিটি জায়গায় বাড়ির লেভেল ওদেরকে ফিক্স করে দিতে হবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যত ড্রেন হবে সবগুলার যেন ব্যাড লেভেলটা ড্রয়িং এর মধ্যে মেনশন করা থাকে এবং ওই হিসাবে কাজটা হয়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে খালগুলা যেগুলা বেদখল হয়েছে সেগুলোকে বেদখল মুক্ত করে ওটাকে খনন করতে হবে। দিস ইজ দ্য ওয়ে আউট। কিন্তু সেইভাবে তো শহর শিলচরে হচ্ছে না বললে আমি ঠিক মানবো না। রিসেন্টলি গত 16 ডিসেম্বর আমরা 5টা সামাজিক সংস্থা মিলে আমরা ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে দেখা করতে গেছিলাম। তো ওনার কাছ থেকে 2টা জিনিস আমরা জানতে পারলাম। আমরা সবাই জানি যে বিলপার, বৃহত্তর বিলপারে জলবদ্ধতার সমস্যা একটা অনেক দিন থেকে আছে, বা আমরা 2 দিন আগেও আমরা দেখেছি বা একটা নিউজ করেছি যে কিভাবে স্থির হয়ে আছে জল, মানে অবস্থা এইভাবে আছে যে আগামীতে বর্ষা, 2 দিন পরেই বর্ষার সময় কি অবস্থা হবে। কিন্তু 16 ডিসেম্বর যে সময় আমরা গেলাম তখন কিন্তু ওখানকার এসডিও 2জন ছিলেন, একজন মিস্টার হচ্ছে ডি আচার্জি এবং আরেকজন হচ্ছেন বদরুল হক লস্কর। ওরা আমাদেরকে জানিয়েছেন যে সিঙ্গির খাল বেদখল মুক্ত করে, ওটাতে কিন্তু বলতে হয় যে শিলচরের এমএলএ মিস্টার দীপায়ন চক্রবর্তী, এতদিন অবধি আমরা শুনিনি কোনো জনপ্রতিনিধিকে যে কোনো খালকে বেদখল মুক্ত কেউ করাতে পেরেছে বা করার উদ্যোগ নিয়েছে। সো দ্যাট ওয়াজ এ গুড মুভ। আমি সাধুবাদ জানাই মিস্টার দীপায়ন চক্রবর্তীকে যে উনি সিঙ্গির খালে বেদখল মুক্ত কিন্তু করিয়েছেন এবং একটা 4.85 ক্রোর্সের একটা প্রজেক্ট অ্যাওয়ার্ড হয়েছে ওই সিঙ্গির খালটাকে গার্ড ওয়াল দিয়ে ট্রেনটা তৈরি করার জন্য। হ্যাঁ, এবং সাথে সাথে ডাব্লিউআরডি থেকে ওরা এইটাও জানিয়েছেন আমাদের যে সিঙ্গির খাল, রাঙ্গির খাল এবং লঙ্গাই খালে টোটাল 4.7 কিলোমিটার লেংথে ওরা এভারেজ 2 মিটার ডেপথে খনন করার জন্য একটা প্রজেক্টের প্রপোজাল দিয়েছেন। এবং 2-3 দিনের মধ্যেই ওই কাজটা ওরা চালু করে দিতে পারবেন। They were only waiting for an administrative approval. কিন্তু দুঃখের বিষয় হচ্ছে 2টা প্রজেক্টেরই মানে সিঙ্গির খালের যে 4.85 ক্রোর্স কাজের যেটা শিলান্যাস হয়ে গেছে, ওইটার কাজও কিন্তু ফিল্ডে কিন্তু কিছুই হয়নি।
আর যে খনন কাজের কথা ওরা বলেছিলেন যে 2-3 দিনের মধ্যে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল পেয়ে যাবেন, ওরা কাজ চালু করে দেবেন, ওটারও আজকের ডেট অবধি কোনো খবর নেই। কিন্তু যদি হয়ে যায়, দ্যাট উইল বি এ ওয়েলকাম মুভ। কিন্তু কিন্তু বাস্তব কি বলবে সময়, তো সেই কারণ দুদিন বাদেই বর্ষা, আর বর্ষা আসলে আর সম্ভব নয়, প্রায় সম্ভব নয় বললেই চলে। কারণ আমাদের শহর শিলচর এইভাবে, যে আপনি অল্প আগে বলছিলেন যে বিষয়টা, যে একটা লেভেল যাতে থাকে, যে আপনি ঘরের ভিটে কতটুকু লেভেলে নেবেন, তারপর একটা রাস্তা আছে, রাস্তার পরে আবার ড্রেন আছে, এবং ড্রেন থেকে জলটা গিয়ে যে ঢাল হবে আরও একটু লেভেলটা নামবে, যেভাবে সাধারণত জল যায়। তো এই পরিস্থিতিতে বর্তমানে শিলচর শহরে তো আমরা দেখতে পাচ্ছি না। আরেকটা বিষয় চলে আসছি, যে আমরা বিভিন্ন শহরে বিভিন্ন জায়গাতে দেখেছি যে ড্রেন আঁকা বাঁকা আছে কিছু। কোথাও আমরা দেখেছি, মনে করুন আমরা সুভাষনগরের দিকে গেলাম, বা বিভিন্ন জায়গাতে ড্রেন যে জায়গাতে হয়েছে এবং যেভাবে হয়েছে আঁকা বাঁকা। এটার কারণে এটা হতে পারে যে ওই পার্টিকুলার জায়গাতে হয়তো ওদের কাছে ল্যান্ড অ্যাবিলিটি নেই, হতে পারে। আচ্ছা, তবে প্র্যাকটিক্যালি অ্যাজ ফার অ্যাজ পসিবল ড্রেনটাকে সোজা বা যতটুকু কম পারা যায়, মানে শার্প টার্ন না দেওয়াটাই ভালো। তাতে কি হয়, জলের ফ্লোটা প্রপার থাকে এবং ওই এজে কোনো নোংরা জমা হয় না। সিধা আছে বা ঠিক আছে, অল্প যেতে পারে, কিন্তু আঁকা বাঁকাই দেখেছি। ড্রেনটা যাচ্ছে যেমন সাপের মতো আছে আর কি, পুরো সাপ, সে এদিকে একদিকে আছে, একবার একদিকে মাথা, আবার ওইদিকে মাথা দিচ্ছে, আবার ওইদিকে মাথা, এরকম লাগছে। দ্যাট ইজ ওয়ার্কম্যানশিপ ইজ ভেরি পুয়ার। মানে কাজ করছে ওরা প্রপার ইঞ্জিনিয়ারিং স্পেসিফিকেশন অনুযায়ী কাজ করছে না। আমি এখানে একটা কথা সবার নজরে আনতে চাই, মানে এটা অ্যাটলিস্ট আমার নজরে তো পড়েছে, যে আমাদের শিলচর শহরে ছোট বড় যত কাজই হোক আগে, ওগুলা কিন্তু গুয়াহাটি থেকে স্যাংশন হয়ে আসে। আচ্ছা, এবং কাজগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে গুয়াহাটির কন্ট্রাক্টররাই পান। আমি যদি এখানে ডিমা হাসাও বা বিটিসি বা কার্বি কাউন্সিলের উদাহরণ দিই, তাহলে ওদের ওইখানে লেস দেন 10 crores যে জব আছে, ওটা ওরা লোকালি অ্যাওয়ার্ড করে এবং লোকাল কন্ট্রাক্টরই পায়। আমি এই কথাটাতে কেন স্ট্রেস করছি, গুয়াহাটির কন্ট্রাক্টর যে মুহূর্তে কাজটা পেল, ও কিন্তু এখানে কাজ করতে আসছে না, ও ওখান থেকে খুঁজে বেড়ায় যে শিলচরের বা বরাক ভ্যালির অন্য কোনো লোকাল কন্ট্রাক্টরকে দিয়ে সে কাজটা করাতে পারছে কিনা না। যে কাজটা ও 10 টাকায় পেল, ইট ইজ কোয়াইট অবভিয়াস যে ও সাব কন্ট্রাক্টে দিলে সে সেই 10 টাকাটা তো পাস অন করবে না সাব কন্ট্রাক্টরকে। তো এইখানে একটা এডিশনাল মার্জিন কিন্তু মেইন কন্ট্রাক্টর খেয়ে যাচ্ছে। আচ্ছা, আর যার জন্য আমরা 10 টাকার কাজটা আলটিমেটলি 5 টাকায় করতে বাধ্য হচ্ছি ইন এ সাবস্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন। তো এইখানে হয়তো আমাদের জনগণকে নাগরিক হিসাবে আমাদের আরেকটু অ্যাওয়্যার হতে হবে, আমাদের হয়তো আরেকটু সরব হতে হবে কাজের কোয়ালিটি নিয়ে। কেন কাজের কোয়ালিটি ঠিক হচ্ছে না, কন্ট্রাক্টর মেইন কন্ট্রাক্টর কেন আসে না, যে কাজটা পেয়েছে সেই তো এক্সিকিউট করার উচিত, কারণ ওর ক্রেডেনশিয়াল দেখেই তো সরকার ওকে কাজটা দিয়েছে। ঠিক ঠিক। এনি টাউন ডিক হেরিকে যদি ও পাস অন করে দেয় কম রেটে, তাহলে সেইটা তো ভালো স্পেসিফিকেশনে কাজ হবে না, বা সেও করতে পারবে না, সম্ভব নয়। কারণ একটা সার্টেন পার্সেন্টেজ তো রেখে দিচ্ছে মেইন কন্ট্রাক্টর, তারপরে তাকেও রাখতে হবে, স্বাভাবিক, তাকেও রাখতে হবে। হি ইজ নট ডুইং এনি সোশ্যাল সার্ভিস, রাইট। তো আমরা বুঝলেন, তো এই বিষয়টা তো আমরা দেখলাম, এবং আমরা এত সময় বললাম ড্রেনেজ সিস্টেম নিয়ে। এই বাদের মধ্যে একটা প্রশ্ন আসছে, যদিও এটা রাজনৈতিক প্রশ্ন, জানি না আপনি যদি এড়িয়ে যান। পীযূষ হাজারিকা মহাশয় এসেছিলেন কদিন আগে, আমাদের মাননীয় মন্ত্রী, তিনি বলেছেন বাঁধের প্রায় সম্পূর্ণ আসামি। আচ্ছা, তো আপনি কি মনে করেন এই জায়গাতে? আমি আর কি বলবো, মানে অ্যাটলিস্ট আমি তো জানি যে বাঁধের কি অবস্থা, কারণ যেদিন উনি বলেছেন তার ঠিক 2 দিন আগে আপনারা গিয়েছেন এবং অফিশিয়ালি ভাবে আপনাদের জানানো হয়েছে যে কদিনের মধ্যে হবে। আপনারা মানে ওটার তো ভিডিও অ্যাভেলেবল আছে এবং নিউজও এসেছে, বিভিন্ন পত্রপত্রিকাতে ভিডিও অ্যাভেলেবল আছে যে 1st of March আমরা WRDর SDO কে নিয়ে ওখানে সাইট ভিজিট করেছি। ওই সাইট ভিজিট করার পর উনি অন ক্যামেরা বলেছেন যে 31st মার্চের মধ্যে উনি চেষ্টা করবেন যেন কাজটা অ্যাটলিস্ট 80 মিটারের যে ঝুঁকিপূর্ণ জায়গাটা আছে বেরেঙ্গা নাথপাড়া বাঁধের, ওইটা উনি কমপ্লিট করার চেষ্টা করবেন। তো মিস্টার পীযূষ হাজারিকার যদি ওইটা রাজনৈতিক বয়ান হয়ে থাকে,
তো আমি বলবো যে আজকের ডেটে এই ধরনের বয়ানবাজি দিয়ে বোধহয় পার পাওয়া যাবে না। কারণ একটু চেষ্টা করলেই মানুষ কিন্তু, একটু খোঁজাখুঁজি করলেই কিন্তু মানুষ সত্য কারণ সবার উন্মোচন কাছে করে এখন নেবে। মোবাইল আছে, Exactly. ছবি তুলছে, ভিডিও আপলোড করছে। হ্যাঁ। এবং আপনারা গিয়েছেন, লাইভ হয়েছে, আমরা দেখেছি বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে লাইভ হয়েছে, আপনারা গিয়েছেন, কয়েকজন সংগঠনও ছিল, যৌথভাবে গিয়েছেন। তো যাই হোক, এই বিষয়টা আমরা না, আমি বলছি শুধু এই বিষয়টা নয়, হ্যাঁ হ্যাঁ যে কোনো বিষয়ে একই। রাজনৈতিক পার্টিরা, সে শাসক দলেরই হোক অপোজিশনেরই হোক, দে উইল ট্রাই টু সেট এ নেগেটিভ অফ দেয়ার ওন। কিন্তু আমরা নাগরিকরা যদি একটু চেষ্টা করি, একটু ঘাটাঘাটি করি, তাহলেই কিন্তু আমরা সত্যটা পেয়ে যাব। মানে দুধ কা দুধ পানি পানি কা পানি কা পানি হয়ে যাবে। যাই হোক, তো শুনলেন এত সময়। আচ্ছা, আমরা আরেকটা বিষয়ে, যেহেতু আমরা রাজনীতির দিকে একটু অল্প অল্প অগ্রসর হচ্ছি, দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, তো যদিও আপনি কোনো রাজনৈতিক দলের সমর্থন কি, আপনি কোনো রাজনৈতিক দলকে সমর্থন করেন ব্যক্তিগত? না না না, আমি এটা বলতে পারি যে যেহেতু আমি ভারতীয় নাগরিক, সেই জন্য আমি আমার ভোটাধিকার তো দিই। এবং অ্যাভেলেবল যে দলগুলো আছে তার মধ্যে নিশ্চয়ই রিলেটিভলি যে বেটার দলটা হবে ওটাকে আমি দেব। সময়ের সাথে সেই দলটা চেঞ্জও হতে পারে ওদের পারফরমেন্সের উপরে, কিন্তু আমি কোনো রাজনৈতিক কর্মী নয়, আমি কোনো দলের ভক্ত বা ফলোয়ারও নই। অ্যাজ এ ভোটার, ডেমোক্রেসিতে রিলেটিভলি বেটার যে দলটি আছে তাকে তো আমাকে ভোট দিতেই হবে, দিতেই হবে, হ্যাঁ, এবং সেটা আমি দিই। ঠিক।